আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরাও ভালো আছো। শিক্ষার্থী, তোমরা জানো যে আমি বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজ আমি অধ্যায় 8 থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে আজকের পাঠে সবাইকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী, 8 নাম্বার যে অধ্যায়টা, এটা হলো বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ নিয়ে আজকের এই অধ্যায়টা। 1 নাম্বার যে প্রশ্নটা আছে প্রিয় শিক্ষার্থী, যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? আমরা জানি যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণতা অনেক বেড়ে যাচ্ছে, যেটা মানুষের বসবাসের জন্য অসহনীয় হয়ে উঠছে। এই জলবায়ু পরিবর্তনের মূল কারণ আসলে কি? বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস, ভূমিধস, ভূমিকম্প। প্রিয় শিক্ষার্থী, এইটার মূল কারণ হলো ক নাম্বার উত্তর, বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক পৃথিবীর যে উন্নত দেশ আছে, উন্নত দেশে শিল্প কারখানার ব্যাপক প্রসার ঘটছে। এই শিল্প কারখানা থেকে যে উত্তাপটা বের হয়, সেটাই মূলত বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। যদিও বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ উন্নত দেশে শিল্প কারখানা, কিন্তু এর ক্ষতিকর প্রভাব কিন্তু মূলত প্রিয় শিক্ষার্থী এই অনুন্নত দেশেরাই ক্ষতিকর প্রভাবটা ভোগ করছে বেশি। তাহলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো, উত্তর হবে সেটা বৈশ্বিক উষ্ণায়ন। 2 নম্বর যে প্রশ্নটা আছে, মানব সৃষ্ট গ্যাস কোনটি? সিএফসি, অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে সিএফসি। সিএফসির ফুল মিনিং হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিতে ক্লোরো, এফে ফ্লোরো, ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ মানব সৃষ্ট গ্যাস হলো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। মানুষ যে তার দৈনন্দিন জীবনে যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে, সেগুলো থেকে মূলত সিএফসি গ্যাসটা নির্গত হচ্ছে। মানবদেহের ক্যান্সার এবং চর্মরোগের জন্য দায়ী কোনটি? আর্সেনিক, ওজোন গ্যাস, অতিবেগুনি রশ্মি, নাইট্রাস অক্সাইড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তরটা বলতে পারছো। উত্তরটা হবে মানবদেহের ক্যান্সার এবং চর্মরোগের জন্য দায়ী হলো অতি বেগুনি রশ্মি। আমরা জানি প্রিয় শিক্ষার্থী, সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে আসে, সেখানে সূর্যের রশ্মিতে অতি বেগুনি রশ্মি থাকে। সেটা গ্রিন এই অতি বেগুনি রশ্মিটা যে ওজোন স্তর আছে, সেই পৃথিবীর যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তর অতি বেগুনি রশ্মিটা শোষণ করে এবং সূর্যের তাপের অল্প কিছু পরিমাণে পৃথিবীতে আসে, যেটা মানুষ এবং প্রাণীর জন্য উপযোগী। কিন্তু আমরা জানি যে এই ওজোন স্তরটা আস্তে আস্তে তাপমাত্রার কারণে ওজোন স্তরটা ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয় হওয়ার কারণে দেখা যাচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি বেশি পরিমাণে মানুষ এবং প্রাণীর যে পরিমাণ সহনীয়, তার চেয়ে বেশি পরিমাণে বেগুনি রশ্মি আসছে। এই কারণে এটা মানুষ এবং প্রাণীর জন্য খুব ক্ষতিকর হচ্ছে এবং এটা মানুষের দেহে ক্যান্সার এবং চর্মরোগের সৃষ্টি করছে। 4 নম্বর যে প্রশ্নটা, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কিসের তীব্রতা বেড়ে যায়? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কিসের তীব্রতা বেড়ে যায়? প্রিয় শিক্ষার্থী, এটা হবে উত্তর সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে জলোচ্ছ্বাস। অর্থাৎ সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, তখন এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা বা জলোচ্ছ্বাসের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। 5 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়? সমুদ্রের তলদেশে প্রচন্ড ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়? টর্নেডো, টাইফুন, সুনামি এবং সিডর। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এটার উত্তর ঘ নাম্বার, সুনামি। অর্থাৎ সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তাহলে
তার দ্বিতীয় প্রতিক্রিয়া হিসেবে সুনামি দেখা দেয়। পানির উচ্চতা অনেক বেড়ে যায়, সেটা পার্শ্ববর্তী এলাকার লোকালয় সুনামির সমুদ্রের পানি এই লোকালয়টাকে ভাসিয়ে দেয়। তাহলে সমুদ্র তলদেশে ভূমিকম্প এবং অগ্নুৎপাত হলে সুনামি দেখা দেয়। 6 নম্বর যে প্রশ্নটা, বাংলাদেশে কোন জেলাটিতে প্রায়ই ভূমিধস হয়? কোন জেলায়, বাংলাদেশে কোন জেলায় প্রায়ই ভূমিধস হয়? ভূমিধস হলো যে ভূমি বৃষ্টির কারণে ফাটল ধরে ভূমি ভেঙে পড়ে, ঘর বাড়ির উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, এতে ঘর বাড়ি যেমন ভেঙে যায়, মানুষের প্রাণহানি ঘটে। এই ভূমিধস কোথায় হয় প্রিয় শিক্ষার্থী? এটার উত্তর হবে খ নাম্বার চট্টগ্রাম। চট্টগ্রাম জেলায় এই ভূমিধস বেশি হয়, কারণ চট্টগ্রাম জেলা পাহাড়ি এলাকা আছে এবং এখানে দেখা যায় যে পাহাড় কেটে ঘর বাড়ি তৈরি করা হয়, রাস্তাঘাট তৈরি করা হয়। এই কারণেই এই ভূমিধসটা এখানে যখন প্রচন্ড বৃষ্টি হয়, একাধারে বৃষ্টি হতেই থাকে, তখন এই ভূমিধসটা বেশি দেখা যায়। গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশে কোন দুর্যোগ দেখা দেয়? গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশে কোন দুর্যোগ দেখা যায় প্রিয় শিক্ষার্থী? প্রশ্নটা হলো বহুপদী, খরা, জলাবদ্ধতা, টর্নেডো। প্রিয় শিক্ষার্থী তোমরা উত্তর করো তো, যে উত্তর কোনটা হবে। আশা করি তোমরা উত্তরটা বলতে পারছো। আসলে গ্রীষ্ম মৌসুমে দেখা দেয় খরা এবং টর্নেডো, জলাবদ্ধতা নয়। কারণ গ্রীষ্ম মৌসুমে পানির স্বল্পতা দেখা যায়, বৃষ্টিপাত কম হয়, তাহলে এখানে জলাবদ্ধতা হওয়ার কোনো প্রশ্নই নেই। এই উত্তরটা হবে খরা এবং টর্নেডো, 1 এবং 3। খ নাম্বার উত্তর 1, 3। 8 নম্বর যে প্রশ্নটা, প্রতি বছর বাংলাদেশে কত ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়? প্রিয় শিক্ষার্থী, কত ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়? প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হবে খ নাম্বার 20 ভাগ। প্রতি বছর 20 ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়। 9 নম্বর যে প্রশ্নটা আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত কোথায় বেশি দেখা যায়? প্রিয় শিক্ষার্থী, কোন এখানে ভারত, পাকিস্তানে, জাপান, চীনে, কোন দেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেশি হয়? প্রিয় শিক্ষার্থী, এটার উত্তর হলো গ নাম্বার জাপানে। অর্থাৎ জাপানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেশি হয়। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই জাপানে কিন্তু ভূমিকম্পটাও বেশি হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূমিকম্প বেশি হয়। তাহলে আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কোথায় বেশি হয়, এটার উত্তর হবে ঘ নাম্বার জাপান। 10 নম্বর যে প্রশ্নটা আছে, 2011 সালে জাপানে সংঘটিত সুনামির জন্য ভূমিকম্পের মাত্রা কত ছিল? শিক্ষার্থী, 8.9। 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল 2011 সালে জাপানে। শিক্ষার্থী, আমরা এখন প্রশ্ন 11 আলোচনা করব। এগারো নম্বর যে প্রশ্নটা, শিক্ষার্থী, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কিসের পরিবর্তন ঘটে? জলবায়ুর, মানুষের আচরণে, নদ নদীর, প্রকৃতির। শিক্ষার্থী, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কিসের পরিবর্তন ঘটে? ক নাম্বার উত্তর হবে জলবায়ু। তার মানে বিশ্বের তাপমাত্রা যদি উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে জলবায়ুর পরিবর্তন ঘটে। 12 নম্বর যে প্রশ্নটা, মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলো? যুদ্ধ বিগ্রহ, বনবন বিনাশ, টর্নেডো, নদী ভাঙ্গন, মরুকরণ, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। শিক্ষার্থী, এখানে উত্তরগুলো পড়ে তোমরা বুঝতে পারবে যে আসলে মূলত উত্তরটা হবে ক নাম্বার যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ। তার মানে যুদ্ধ বিগ্রহটা মানুষের জন্য হয়ে থাকে, বনভূমি বিনাশটাও মানুষ করে থাকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত এটা মানুষ না, এটা প্রকৃতিগতভাবে হয়। টর্নেডো, নদী ভাঙ্গন এগুলো প্রকৃতিগতভাবে হয়। মরুকরণ, জলোচ্ছ্বাস এগুলো প্রকৃতিগতভাবে হয়। কাজে উত্তরটা হবে ক নাম্বার যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ। 13 নম্বর যে প্রশ্নটা আছে, প্রিয় শিক্ষার্থী, কোন কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ অঞ্চল? ভৌগোলিক, প্রাকৃতিক, সামাজিক। প্রিয় শিক্ষার্থী, এটার উত্তরটা হবে ঘ নাম্বার 1, 2, 3। ভৌগোলিক, প্রাকৃতিক এবং সামাজিক
সামাজিক কারণে কোনোদিনও দুর্যোগ এলাকার দুর্যোগ প্রবণ হয় না। উত্তরটা হবে 1 এবং 2, ভৌগোলিক এবং প্রাকৃতিক। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার উত্তর হবে 1 এবং 2। 4 নম্বর যে প্রশ্নটা আছে, সামুদ্রিক নিম্নচাপ জনিত কারণে কিসের তীব্রতা বেড়ে যায়? জলোচ্ছ্বাসের, সাইক্লোনের, ঘূর্ণিঝড়ের, অধিক বৃষ্টির। 14 নম্বর প্রশ্ন, উত্তরটা হবে ক নাম্বার জলোচ্ছ্বাস। সামুদ্রিক নিম্নচাপ জনিত কারণে জলোচ্ছ্বাসের তীব্রতা অনেক বেড়ে যায়। অর্থাৎ সমুদ্রে যদি নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণ বেড়ে যায় এবং ওই সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাবে মানুষ এবং সম্পদের ব্যাপক প্রাণহানি ঘটে এবং ব্যাপক সম্পদের নষ্ট হয়, ব্যাপক সম্পদ নষ্ট হয়। 15 নম্বর যে প্রশ্নটা, সুনামি শব্দটির অর্থ কি? সমুদ্র তীরের ঢেউ। সুনামি শব্দের অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। অর্থাৎ সমুদ্রে কোনো কারণে ভূ আলোড়ন হলে, অগ্নুৎপাত হলে, ভূমিকম্প হলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকা ভাসিয়ে দেয়, তলিয়ে দেয়, সেটাই হলো সুনামি। এই সুনামি শব্দটির অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। 16 নম্বর যে প্রশ্নটা, সমুদ্রের তলদেশে কি ঘটলে সুনামি ঘটতে পারে? সমুদ্রের তলদেশে কি ঘটলে সুনামি ঘটতে পারে? প্রচন্ড ভূমিকম্প, অগ্নুৎপাত, অন্য কোনো কারণে ভূ আলোড়নের ফলে। প্রিয় শিক্ষার্থী, উত্তর 1, 2, 3 সবগুলাই উত্তর। কারণ সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলেও সুনামি হতে পারে। আগ্নেয়গিরির যদি অগ্নুৎপাত হয় সে কারণেও সুনামি হতে পারে, অথবা অন্য এই দুটা কারণ ছাড়াও আরো যদি ভিন্ন কারণে যদি সমুদ্রের তলদেশে ভূ আলোড়ন হয় তাহলেও এই সুনামি ঘটতে পারে। কাজে উত্তরটা হবে ঘ নাম্বার 1, 2, 3। শিক্ষার্থী, এখানে একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন 7 এবং 8, এটা প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আগে উদ্দীপকটা জানতে হবে। ঈদের ছুটিতে বলাই গ্রামের বাড়িতে বাসে করে যায়। ঈদের ছুটিতে বলাই গ্রামের বাড়িতে বাসে করে যায়। পথে গাড়ির অস্বস্তিকর কালো ধোঁয়ার কারণে মুখে মাস্ক ব্যবহার করে গায়ের পথে হাঁটতে গিয়ে সে দেখে গ্রামের অনেক পুরনো বিশাল গাছ সব কাটা। এসব দেখে সে খুব মর্মাহত হয়। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের আলোকে প্রশ্ন হলো, কালো ধোঁয়া কোন ধরনের গ্যাস? প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা উত্তর জানো যে কালো ধোঁয়া হলো কার্বন ডাই অক্সাইড। খ নাম্বার উত্তর কার্বন ডাই অক্সাইড। 18 নম্বর যে প্রশ্ন, কালো ধোঁয়া বায়ুতে কি সৃষ্টি করে? প্রিয় শিক্ষার্থী, এটা উত্তর কার্বন ডাই অক্সাইড। কালো ধোঁয়া বায়ুতে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে। মানব সৃষ্ট গ্যাস কোনটি? এটার উত্তর হবে সিএফসি, ক্লোরো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা এই পাশে ছিল, ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসি হলো মানব সৃষ্ট গ্যাস। সর্বশেষ যে প্রশ্নটা আছে প্রিয় শিক্ষার্থী 20 নাম্বার, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণ কি? বন উজাড়করণ, অতিরিক্ত যানবাহন, শিল্প বর্জ্য। অর্থাৎ বায়ুমণ্ডলে আমরা জানি যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে বৈশ্বিক যে উষ্ণতা, সেই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যেটা মানুষ এবং প্রাণীর জন্য ক্ষতিকর। কারণ আমাদের মানব এবং প্রাণীর জন্য দরকার হলো অক্সিজেন। অক্সিজেন আসে গাছপালা থেকে, কিন্তু গাছের পরিমাণ দিন দিন কমে যাওয়ার কারণে আমাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পরিবেশে, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড মানুষ এবং প্রাণীর জন্য ক্ষতিকর। তাহলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণ হলো বন উজাড়করণ, অতিরিক্ত যানবাহন, শিল্প বর্জ্য। উত্তর হবে প্রিয় শিক্ষার্থী ঘ নাম্বার 1, 2 এবং 3। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো বারবার দেখবে এবং পড়বে, তাহলে উত্তরগুলো তোমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।